This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিও একটু পরেই দেখে নেবেন। ভবানীপুরের ওয়ার্ডগুলোতে দেখা গিয়েছিল শুভেন্দুদা, কালকে একটা মহিলা বিএলআর ওকে মেরেছে, আপনি ফলো করুন, আমি পোস্ট করছি। শুভেন্দুদা ভবানীপুরে দেখা গিয়েছিল হাই রাইজ বিল্ডিং গুলো, বা কলকাতায় অনেক জায়গায় বিজেপির লিড ছিল, কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলো 70 নম্বর সহ বেশ কিছু ওয়ার্ডে মানুষকে বেরোতেই দেওয়া হয়নি। এইবার এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার মানুষকে যারা হাই রাইজ বিল্ডিং, ইলেকশন কমিশন তো চেষ্টা করছেন, আরিজ আফতাবের মতো তো স্থাবক সিও নেই, এখানকার সিও এবং ইসিআই তারা চেষ্টা করছেন। এবারে যতক্ষণ না আচায় বিশ্বাস নেই, বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না। ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন, আমার কি ত্রুটি আছে? অপোজিশন লিডারে কোনো ত্রুটি আছে? নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসেছি এখন বেড়াতে। তো হ্যাঁ, তো সেই জন্য খুব ভালো। শিবাজি জয় ভবানী, আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? আসুন। আমাদের দুটো দিদি জিতেছে, পুনেতে একজন দিদি জিতেছে, বাঙালি মহিলা, আর মুম্বাইয়ের কাছে আরেকটা কর্পোরেশনে আমাদের দুটো দিদি জিতেছে বাঙালি। এটা কিন্তু আমাদের নিজস্ব, এ কিন্তু আমার ভাই। যে ছবি তুলছে, আপনার ছবি তুলছে কে, নেবে কে? হ্যাঁ, এইদিকে তাকান, তাকান। বলছি আমি ওখানেও আসি। হ্যাঁ আসুন, তুই ওনাকে অনেক আপনি দেখি। পুষ্পাঞ্জলি দিন, স্বপনদা এবং বৌদিও আছে, ভোগ খাবে। আমি ওইদিকে তাকান, ওইদিকে তাকান। যাই হোক, খুব আমি খুব খুশি হলাম। আমি আপনাদের প্রচারে গেছিলাম, আমি না এই বিধানসভা ভোটে গেছিলাম। কুলু মাসির মেয়ে, আমি ফোন করেছিলাম আপনাকে দেখা করব। সব দিদিদের বলুন, আর অভয়া চাই না, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। আমি পূর্ব মেদিনীপুর, আমার জেলাতে সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। খুব ভালো। মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে বারবার রাজ্য সরকার ভবানীপুরের মানুষের রেসপন্সকে কিভাবে কি বলবেন শুভেন্দুদা? হ্যাঁ, সরে দাও বাচ্চারা। মা বউ একদম এই মুহূর্তে ফরাক্কা বিডিও অফিসে যে তাণ্ডব চলেছে তার কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, কারণ তৃণমূল বিধায়ক যার নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে এই নির্দেশ জেলা শাসককে নির্বাচন কমিশন দিয়েছে, কিন্তু তারপরে ডেডলাইন শেষ। কমিশনের নির্দেশের পরেও এফআইআর হলো কি? পুলিশ সূত্রের যা খবর, আজ সকাল পর্যন্ত মনিরুলের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি। কেন এফআইআর দায়ের হয়নি? নির্বাচন কমিশন যেখানে নির্দেশ দিয়ে দিয়েছেন জেলা শাসককে এফআইআর করতে হবে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, কিন্তু কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি। 14 জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চলে। আক্রান্ত হন মাইক্রো অবজারভার। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিডিও খোদ। বিডিও সেখানে কারো নাম নেননি, সেখানে অভিযোগ যেটা দায়ের হয়েছে সেখানে অজ্ঞাত পরিচয়দের কথা বলা হয়। বিডিওর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয় এবং 6 জনকে গ্রেফতারও করে পুলিশ। আর সেই ঘটনাতেই তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, এই যে যাকে দেখাচ্ছি আমরা, তিনি হচ্ছেন মনিরুল ইসলাম তৃণমূলের বিধায়ক, তাকেই এদিন দেখা গিয়েছিল যে ভিডিও দেখা যায় ভাইরাল হতে। সেই ভিডিওতে তৃণমূল বিধায়ককে দেখা যায় যে পুরো বাহিনী নিয়ে বিডিও অফিসে ঢুকেছেন এবং তাণ্ডব চালিয়েছেন। তার বিরুদ্ধে, এই মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ জেলা শাসককে নির্বাচন কমিশন দেয়। ডেডলাইনও শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কেন এফআইআর হয়নি? কি কারণ? কোনো ভয়, কোনো চাপ? কি কারণে এফআইআর হয়নি? এই প্রশ্নগুলো এখন উঠছে। কৌশিক আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এফআইআর হয়েছে?
দেখো 11:58 আমরা জেলা শাসককে ফোন করেছিলাম, যে জেলার নির্বাচন আধিকারিক তিনি কিন্তু কোনো উত্তর দেননি, অর্থাৎ ফোন রিসিভ করেননি। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছে যে 11:30 নাগাদ কোনো তাদের কাছে অভিযোগ যায়নি, অর্থাৎ এখনো পর্যন্ত এফআইআর হয়নি এমনটাই খবর সূত্রে। তবে জেলা প্রশাসন কিন্তু আনুষ্ঠানিকভাবে বা কোনো রকমভাবে এই বিষয়ে কাউকে জানাননি যে এফআইআর হয়েছে কিনা। কারণ যেভাবে গতকাল 5টা পর্যন্ত বলার কথা ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে গড়িমসি চলছে, তৃণমূল বিধায়ক বলে কি এই গড়িমসি, যেমনটা বিরোধীরা প্রশ্ন তুলছিলেন সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। কারণ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা পদক্ষেপ বা অভিযোগ যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন সেই নির্দেশও কিন্তু এখনো পালন হয়নি এমনটাই খবর সূত্রে। এবং জেলা শাসক কিন্তু কোনো রকম এই বিষয়ে উত্তর দিচ্ছে না, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই কোনো রকমভাবে রেসপন্স করছেন না। অর্থাৎ যে এর আগেও একাধিকবার দেখা গেছে যে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ না মানার ঘটনাও কিন্তু এ রাজ্য সাক্ষী রয়েছে। সেই জায়গায় শাসক দলের বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যেভাবে এখনো পর্যন্ত খবর নেওয়া হচ্ছে বা যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে কোনো প্রশাসনিকভাবে সদুত্তর পাওয়া যায়নি এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদের কাছে কোনো অভিযোগ যায়নি। ধন্যবাদ কৌশিক। আর এখানে মনিরুল ইসলাম তিনি কি বলেছেন আমাদের প্রতিক্রিয়ায় শুনুন। আমার জানা নেই, আমি কি বলবো? আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে। মনিরুল যা যা বলেছে এই 4 জনের নাম দাও, এই 4 জনকে আমি পাঠিয়ে দিচ্ছি, 4 দিন রাখবে, 4 দিনের পর ছেড়ে দেবে। মনিরুলই তো সমস্ত চিত্রনাট্যটা স্ক্রিপ্টে লিখে দিয়েছে, তো এখন তার বিরুদ্ধে কি করে এফআইআর করবে? এই ভিডিওরাই পঞ্চায়েতে তৃণমূলকে বুথ দখল করে জিতিয়েছে। সেই ভিডিওর আজকে ক্ষমতা আছে যে ও বিধায়কের বিরুদ্ধে করবে, এফআইআর করবে? এটা তো হতেই পারে না। তাই হচ্ছে, এটা তো স্বাভাবিক, এ রাজ্যে এটাই স্বাভাবিক। শাসকের ক্ষমতা আছে তাদের দলের লোকদের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিতে। এখানকার জেলা শাসকরা পঙ্গু কাপুরুষ, তারা তৃণমূলের নেত্রীর সমস্ত কৃতদাস, তাদের বাবারও ক্ষমতা নাই যে নির্দেশ দিয়ে এফআইআর করাবে। তো এসআইআরও এখানে বাংলায় এরকম হবে, আর এসআইআর পাশাপাশি এফআইআর এমনি করেই চলবে। সাধারণ মানুষের যন্ত্রণা ঝঞ্ঝাট বেড়েই চলেছে। না নির্বাচন কমিশন তাদের সুরাহা করছে, না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। যেখানে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ইলেকশন কমিশনার বিজেপি, সেখানে মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে? না, ব্যবস্থার প্রশ্নই ওঠে না, মানুষের অধিকারের প্রশ্ন। ব্রিটিশের সময় যারা জেল খেটেছে স্বাধীনতার জন্য, তাদের কি বলবেন? অপরাধী বলবেন না স্বাধীনতা সংগ্রামী? এখন হচ্ছে গণতন্ত্র রক্ষার সংগ্রামী, আর এফআইআর হলে প্রথম করতে হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। এবার গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখবো। জোট বার্তার 48 ঘন্টার মধ্যে আলিমুদ্দিনের নওশাদ সিদ্দিকী আজ বামেদের সঙ্গে জোট নিয়ে বৈঠকে। আইএসএফ দ্রুত জোট সেরে ফেলতে চায় এবং সে কথা বলেওছেন নওশাদ সিদ্দিকী। যদিও কি ফর্মুলায় জোট হবে সেটা এখনো স্পষ্ট নয়। 21-এর মতো জোটে থাকবে কিনা কংগ্রেস সেটাও কংগ্রেস স্পষ্ট করেনি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস এই বার্তা মোহাম্মদ সেলিম দিয়েছেন। আজ বাম আর আইএসএফ এর মধ্যে বৈঠক। জোট কোন পথে এগোবে, কি ফর্মুলায় এগোবে সেগুলো এখনো স্পষ্ট নয়, কিন্তু এই জোট বার্তার 48 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছেন আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকী। 48 ঘন্টার মধ্যে আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকী আজ বামেদের সঙ্গে বৈঠক। 21-এর মতো জোট হবে কিনা, সেই ফর্মুলাতেই এগোবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট কংগ্রেসও করেনি। সেক্ষেত্রে কংগ্রেসের অবস্থান কি হবে এদিকেও নজর থাকছে। নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলেছিলেন এই জোট প্রসঙ্গে, কারণ তিনি জোট হোক এই দাবিটা করেছিলেন, শুনুন তার বক্তব্য। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার
রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে জোটের জন্য আইএসএফ একেবারে প্রস্তুত হয়ে রয়েছে, অর্থাৎ তিনি প্রস্তুত হয়ে রয়েছেন। আর সেই জায়গায় জোটের ফর্মুলা কি হবে, কারণ জোট মানেই ভোট আগের, জোট মানে আসন সমঝোতা, কোথায় কতগুলো আসন ছাড়া হবে, কতগুলো আসন ছাড়া হবে না, কোথাও সমর্থন থাকবে, এই সমস্ত ইকুয়েশন সমীকরণগুলো করার প্রয়োজন পড়ে। সে জায়গায় দাঁড়িয়ে জোটের ফর্মুলা কি হবে এটা এখন বড় প্রশ্ন। আর সেই ফর্মুলাতে গিয়েই বারবার জোট বানচালও হয়ে যেতে দেখেছি, কিন্তু নির্বাচনের আগে জোটের একটা প্রয়োজনীয়তা প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। আর সেই জন্য নওশাদ সিদ্দিকীর বক্তব্য, যিনি জোটের জন্য প্রস্তুত। বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে, সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনাদের শোনাবো। শুনুন। আমি পরিষ্কার বলেছি, মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই করতে। কারণ কেন্দ্র সরকার, রাজ্য সরকার গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে সেখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ি। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে, কিন্তু সময় চলে যাচ্ছে, কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। কারণ গতবারে আমরা একসঙ্গে লড়েছিলাম এবং পরে দেখা গেছে কিভাবে বিজেপি তৃণমূল আরএসএস চক্রান্ত করে জোর করে হারিয়েছে। মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেজন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে।